আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল এবং আমি ফারজানা তানিম। ঈদ যাত্রার দ্বিতীয় দিন, ট্রেনে কিছুটা স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ। সব ট্রেনই ছেড়েছে সময় মতো, এতে সন্তুষ্টি জানান যাত্রীরা। কমলাপুর স্টেশন ম্যানেজার জানিয়েছেন, দ্বিতীয় দিন প্রায় 1.5 লাখ যাত্রী পরিবহন করছে রেল। আর এদিকে টিকিট কালোবাজারি প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিকুল আলম। বিস্তারিত জানাবেন। রেলে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে রেলওয়ে। তবে শিডিউল বিপর্যয় ও ট্রেনের ছাদে ভ্রমণ নিয়ে বাড়তি সতর্কতা থাকলেও শঙ্কা থেকেই যাচ্ছে। দ্বিতীয় দিনের ঈদ যাত্রায় কিছুটা সন্তুষ্টি জানিয়েছেন যাত্রীরা। গতবারের তুলনায় একটু ভালো দেখেছি আর কি, যাত্রীদের অত এক নাই আর কি, জ্যাম জট একটু কম, স্ট্যান্ডিং টিকিটগুলো প্রচুর দেয়, তারপর সবাই মিলে একসঙ্গে ঈদ করবো, এটা আলহামদুলিল্লাহ। কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার জানান, শিডিউল বিপর্যয় ও ট্রেনের ছাদে ভ্রমণ নিয়ে বাড়তি সতর্কতার ব্যবস্থা নিয়েছেন তারা। ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে কাজ করছেন তারা। আন্তনগর সহ আমাদের দুটি স্পেশাল সহ 69 জোড়া ট্রেন ঢাকা আসা যাওয়া করবে এবং এই ট্রেনগুলোতে করে টোটাল 1 থেকে 1.5 লক্ষ লোক ঢাকা ছাড়তে পারবে আজকে। কমলাপুর রেল স্টেশনে নিরাপত্তা পর্যবেক্ষণে এসে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানান, যাত্রীদের নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। লঞ্চ টার্মিনাল, বাস টার্মিনালগুলোতে প্রয়োজন অনুসারে তারা বিভিন্ন রকমের ওয়াচ টাওয়ার এবং সাপোর্ট সেন্টার তৈরি করেছে এবং র্যাবের স্ট্যাটিক এবং মোবাইল টিম কাজ করে যাচ্ছে। এদিকে ঈদ যাত্রায় পুলিশের তৎপরতা নিয়ে গাবতলীতে আইজিপি জানান, সড়ক পথে ফিটনেসবিহীন গাড়ি চললেই ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি যাতে চলাচল না করে, মেয়াদ উত্তীর্ণ গাড়ি যানবাহন চলাচল করবে না। যদি চলাচল করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশ জুড়ে ট্রাফিক ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথাও জানান আইজিপি। ড্রাইভাররা নিজেরা না চালিয়ে হেল্পারদের। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রায় গণপরিবহন ও মানুষের চাপ রয়েছে, তবে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। হাইওয়ে পুলিশের ওসি জানিয়েছেন, মহাসড়কের চন্দ্রা এলাকা জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল অংশের বিভিন্ন স্থানে যানবাহনের ধীর গতি রয়েছে। সড়কে যাত্রীবাহী বাসের পাশাপাশি মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস, পশু ও পণ্যবাহী পরিবহন চলাচল করছে। গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না, আর ভাড়া হচ্ছে আমরা বেশি চাইতেছে, আর গাড়ি যেহেতু অ্যাভেলেবল না, সেই জন্য গাড়ি ওরাও ওই সুযোগটা গ্রহণ করছে আর কি। প্রত্যেকবার আপনার ঢাকা রংপুর যে মহাসড়ক চন্দ্রা আছে, এখানে বরাবরই এরকম সমস্যা হয়। গাড়ির ভাড়া 860 টাকা বা 800, সেখানে 1000 টাকা করে গাড়ি চাচ্ছে। আমরা জেনারেল ভাড়া আসলে আমাদের 600 টাকা, কিন্তু এখানে আমাদের কাছে ভাড়া চাচ্ছে 1400 টাকা, 1500 টাকা, 1600 টাকা প্লাস। ঈদের আর 3 দিন বাকি থাকলেও এখনো জমে ওঠেনি পশুর হাট। পর্যাপ্ত পশু আমদানি থাকলেও ক্রেতা শূন্যতায় বেচা বিক্রি তেমন শুরু হয়নি। শুক্রবার থেকে বিক্রি জমে উঠবে বলে আশা বিক্রেতাদের। এদিকে গাবতলী হাট পরিদর্শনে এসে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, সড়কে কেউ পশুর হাট বসালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর প্রাণী সম্পদ মন্ত্রী জানিয়েছেন, চড়া দাম হাঁকিয়ে লাভ নেই, 22 লাখ পশু উদ্বৃত্ত আছে। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত থাকছে। ঈদুল আজহার আর বাকি 3 দিন। হাটে অনেকটা অলস সময় পার করছেন ব্যাপারীরা। বিশেষ করে বড় সাইজের গরুর বিক্রি একেবারেই কম। পছন্দের কোরবানির পশু কিনতে পারলেও দাম চড়া বলে জানিয়েছেন ক্রেতারা। আল্লাহর পক্ষ থেকে কোরবানি দেব, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। বলে মানুষ সস্তা, কিন্তু সস্তা না। বিক্রেতারা বলছেন, রাজধানীতে ঈদের 1-2 দিন আগে বড় সাইজের গরু বেশি বিক্রি হয়। বৃহস্পতিবার রাত থেকে জমে উঠতে পারে পশুর হাট। লিয়া বলি বলে নাই, দেখা বলি বলছে কম বেশি করে। 1-2 দিন আগে গরু বেচা কিনা হয়, ক্রেতা আসে না, দাম বলতে দাম চাইতেই পারিনি। গাবতলী হাটে একটি গরু রাখতে বিক্রেতাকে গুনতে হচ্ছে 10 থেকে 18,000 টাকা পর্যন্ত। যদিও ইজারাদাররা বলছেন, স্থায়ী হাটের জায়গায় গরু বাঁধতে কোনো টাকা দেয়া লাগছে না। তবে ব্যক্তি মালিকানাধীন জায়গায় কিছু টাকা ভাড়া নিচ্ছেন জায়গার মালিক। 5টা গরু নিয়ে এসেছি, আমার প্রায় 3 লক্ষ টাকা আমার এখানে খরচ। এক একটা গরু বাঁধতে 15,000 দেওয়া লাগছে। পিছিয়ে যে জায়গাগুলো আছে সেগুলো তো আমাদের নিজস্ব না, সেটা মানুষের আয়ত্তে আছে, তারা নিজস্ব জায়গা ভাড়া দিচ্ছে।
গাবতলী হাট পরিদর্শনে এসে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সব ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। চাঁদাবাজি করার জন্য কেউ যদি প্রস্তুত হয়, তবে করতে যদি কেউ চায়, তারা যাতে প্রস্তুত হয়ে আসে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান জানিয়েছেন, যারা কৌশল করে কিংবা ছলচাতুরির মাধ্যমে কোরবানির পশুর দাম চড়া হাঁকাচ্ছেন তাদের মাথায় হাত পড়তে পারে। গরুর দাম চড়া হাঁকাইতে পারে, কিন্তু দিন শেষে অ্যাট দি এন্ড অফ দি ডে ওদের কিন্তু মাথায় হাত পড়বে। এদিকে খামারবাড়িতে কোরবানির পশুর হাটে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী। সাকিবুর রহমান, RTV, ঢাকা। দর্শক, রাজধানীর তেজগাঁও টেকনিক্যাল মাঠের গরুর হাট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এয়ার বাদল। বাদল, বৃষ্টির মধ্যে হাটে পশু বেচা কেনার কি অবস্থা দেখছেন এবং দাম নিয়ে ক্রেতাদের মধ্যে কোনো অসন্তোষ রয়েছে কিনা এবং ক্রেতারা আসলে কি বলছেন দাম সম্পর্কে? তানি ক্রেতারা আসছেন, দেখছেন, বিশেষ করে পছন্দ করছেন তাদের যে গরু কোনটা তাদের ভালো লাগবে সেরকম দেখছেন। ক্রেতাদের দাম নিয়ে অভিযোগ রয়েছে যে গেলবারের তুলনায় এবারে দাম অনেকটা বেশি। আপনি যদি দেখেন এখানে অনেক গরু রয়েছে, এগুলো এই যে গরুটি দেখছেন এটির দাম 6 লাখ টাকা চাওয়া হচ্ছে। এছাড়া এখানে অনেকগুলো ইন্ডিয়ান গরুও রয়েছে, তো বিশেষ করে দেশি গরু রয়েছে। আর এই যে পলিটেকনিক মাঠ তেজগাঁ, এই মাঠে যে হাট, এই হাট জুড়েই গরুতে এরকম ভরপুর। এবং যেহেতু আফতাবনগর হাটটি হচ্ছে না, সেই কারণে আমরা দেখেছি যে তেজগাঁ এলাকা জুড়েই এই আমরা আসার পথে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত রাস্তার উপরে হাট ছড়িয়ে গেছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে ক্রেতা কমে গেছে, কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার পর এখন ক্রেতা সমাগম কিছুটা হচ্ছে এবং দেখছেন যে এখানে পানি জমেছে এবং যারা গরু নিয়ে এসেছেন তাদের জন্য সাময়িক কিছুটা সমস্যার তৈরি হয়েছে। হাট কর্তৃপক্ষ এই পানি অপসারণের চেষ্টা করছেন যাতে এটি দ্রুত পানি নেমে যায় এবং ক্রেতা বিক্রেতা সবাই যেন স্বস্তি পায়, এরকম তারা চেষ্টা করছেন। তো আসলে কিছু সময়ের মধ্যে হয়তো এটি নেমে যাবে এবং ক্রেতারা আসছেন, আমরা যেটি দেখছি বেচা কেনা হয়তো জমে। তো তা নিয়ে এই ছিল আমার কাছে তেজগাঁ পলিটেকনিক গরুর হাট থেকে সর্বশেষ খবর। বাদল, ধন্যবাদ আপনাকে। নেত্রকোনার পূর্ব ধলায় নেপিয়ার ঘাস খেয়ে এক খামারের 26টি গরু মারা গেছে। গত দুদিনে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিমপাড়া তাহজিদ অ্যাগ্রো ফার্মে এসব গরুর মৃত্যু হয়। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছে আরও বেশ কয়েকটি গরু। জানা যায়, পূর্ব ধলায় বাণিজ্যিকভাবে তাহজিদ অ্যাগ্রো ফার্ম নামের একটি খামার গড়ে তুলেছেন জহিরুল ইসলাম নামের এক ব্যক্তি। এবছর কোরবানির ঈদে বিক্রির জন্য অর্ধশত ষাঁড় প্রস্তুত করেন তিনি। এজন্য খামারের পাশেই নেপিয়ার ঘাস চাষ করে গরুদের নিয়মিত খাওয়ানো হতো। গেল সোম ও মঙ্গলবার হঠাৎ খামারের গরু অসুস্থ হয়ে পড়ে। দুদিনে 26টি গরুর মৃত্যু হয়। আরও 10 থেকে 15টি গরু অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। তথ্য পাওয়ার সাথে সাথেই আমাদের একটা মেডিকেল টিম আমাদের উপজেলা পর্যায় থেকে তারা সার্বক্ষণিক এখানে আছে, আপনারা জানেন। সেখান থেকে স্যাম্পল কালেকশন করা হয়েছে, ব্লাড স্যাম্পল কালেকশন করা হয়েছে, খাদ্য স্যাম্পল কালেকশন করা হয়েছে, সেগুলো ঢাকাতে পাঠানো হয়েছে। সেখান থেকে আমরা একটা মেডিকেল টিম পাঠানোর জন্য অনুরোধ করছি। হয়তো অতি সত্বর তারা আসবে এবং তারা এখানে এসে সরেজমিনে পরিদর্শন করে এখান থেকে যে তথ্য সংগ্রহ করার সেটা পরে হয়তো কনফার্মেটরি আমরা তথ্যগুলো আপনাদের দিতে পারবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামদি। সকালে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন আমিরাতের রাষ্ট্রদূত। বৈঠকে দুদেশের কূটনৈতিক সম্পর্ক এবং দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংসদে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমান সহ 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় 15 জন সাজাপ্রাপ্ত আসামি
পলাতক থাকার যে তথ্য প্রধানমন্ত্রী দিয়েছেন তাতে তারেক রহমানের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন তিনি। ফখরুল বলেন, ২১শে আগস্ট বোমা হামলার মামলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তারেক রহমান সহ বিএনপির কয়েকজন নেতাকে যুক্ত করা হয়েছে। ফখরুলের দাবি, জাতীয়তাবাদী নেতৃত্বকে দুর্বল এবং গণতন্ত্রকে বিপন্ন করতেই তারেক রহমানকে চার্জশিটভুক্ত করে তার ভাবমূর্তি বিনষ্ট করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র করেছে সরকার। টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টের আর্নুস ভেলে গ্রাউন্ডে খেলা শুরু হবে রাত 8:30টায়। প্রোটিয়াদের বিপক্ষে হারের ধাক্কা সামলে দ্বিতীয় জয় তুলতে চায় টিম টাইগার্স, আর ডাচদের আকাঙ্ক্ষা অঘটনের মাধ্যমে ইতিহাস রচনা। এদিকে বি গ্রুপের ম্যাচে রাত 1টায় ওমানের মুখোমুখি হবে ইংল্যান্ড। অরণ্য গফুরের রিপোর্ট। গ্রুপ পর্বে আমেরিকার অংশ চুকিয়ে ক্যারিবিয়াতে পা রেখেছে টাইগাররা। দীর্ঘ ও ঝামেলাপূর্ণ সফরের ক্লান্তি কাটিয়ে প্রস্তুতির জন্য মাত্র একদিন সময় পেয়েছেন শান্ত লিটনরা। আন্ডারডগ ডাচদের বিপক্ষে নামার আগে খেলার মধ্যে থাকা টাইগারদের অবশ্য মানসিক প্রস্তুতি বেশি গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনেকটা জেতা ম্যাচ হেরে যে মানসিক ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল, সুপার 8-এ জেতা সেটি কাটানোর বিকল্প নেই। তাই চাপমুক্ত খেলার বাসনা টাইগারদের, কিন্তু টপ অর্ডারের অব্যাহত ব্যর্থতা পুরো চাপমুক্ত হতে দিচ্ছে না লাল সবুজদের। সেক্ষেত্রে টাইগারদের ভরসার জায়গা ঘুরে ফিরে সেই বোলিং ইউনিট। তাসকিন, মুস্তাফিজ, তানজিম সাকিবের পেসের সঙ্গে রিশাদের স্পিন সেবা আরেকবার চাইবে বাংলাদেশ। ব্যাটিংয়ে লাল সবুজদের হৃৎপিণ্ড হয়ে আছেন হৃদয়, আর ব্যাটের পাশাপাশি মাহমুদুরার বোলিংও হতে পারে বেশ কার্যকর। নিজেকে হারিয়ে খুঁজে ফেরা সাকিব আল হাসানের জন্য অনুপ্রেরণার দারুণ এক প্ল্যাটফর্ম হতে পারে এই ম্যাচ। 2009 সালে সেন্ট ভিনসেন্টেই প্রথম অধিনায়কত্ব ও সিরিজ জয়ের স্বাদ পেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। নেপালকে হারিয়ে ও প্রোটিয়াদের বিপক্ষে দারুণ লড়াই করে সমীহ আদায় করে নিয়েছে নেদারল্যান্ডস। বাংলাদেশের পা ভড়কানোর স্বভাব থেকে প্রেরণা ও সাহস জোগাড় করছে এডওয়ার্ডস মিকেরেনরা। হারানোর ভয় না থাকায় পাওয়ার আনন্দেই চোখ লড়াকু ডাচদের। অরণ্য গফুর, আরটিভি। শোক সংবাদ। আরটিভির উপবার্তা প্রধান মামুনুর রহমান খানের মা ফেরদৌসারা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 8:30টার দিকে নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 75 বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। রাজধানীর মিরপুর সাংবাদিক আবাসিক এলাকা মসজিদে বাদ জোহর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি রাজশাহীতে। সেখানে ঘোড়ামারা ক্রিকেট ক্লিনিক মাঠে দ্বিতীয় জানাজা শেষে কাদিরগঞ্জ কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে তাঁকে। মৃত্যুকালে তিনি 2 ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাকে 8 দিনের রিমান্ডে পাঠান। এর আগে এই মামলায় সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, ফয়সাল আলী সাজি ওরফে তানবীর ভূঁইয়া ও সিলিস্তি রহমানকে 2 দফায় 13 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই ঘটনার সাথে এই মিন্টু সহ আর অন্যান্য অনেকেই জড়িত আছে, কারণ এটা যারা এই যে অপহরণ মামলায় যারা গ্রেপ্তার হয়েছে তারা আদালতে স্বীকৃতিমূলক তারা জবানবন্দি দিয়েছে। মিন্টুর নামটা এসছে যে তার সম্পৃক্ততা পাওয়া গেছে, যার দরুন তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে এবং আদালত 8 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। আবারও সীমান্তের মিয়ানমার অংশে বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফের সদর, সাবরাং এবং সেন্ট মার্টিন ইউনিয়ন।
ফলে এসব এলাকার লোকজনের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। ভোর রাত থেকে মিয়ানমারের মুংডু এলাকায় জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহী গ্রুপের তুমুল সংঘাত চলছে। স্থানীয়রা জানিয়েছেন, মিয়ানমারে মর্টার শেল নিক্ষেপে প্রতিনিয়ত কেঁপে উঠছে এসব এলাকা। ঈদুল আজহাকে সামনে রেখে এমন ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। আর সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা নূর মোহাম্মদ জানিয়েছেন, সেন্ট মার্টিনের অদূরে মিয়ানমারের জলসীমায় যুদ্ধ জাহাজ অবস্থান করছে বলে শোনা যাচ্ছে। এদিকে কক্সবাজারের সেন্ট মার্টিনে খাদ্য সংকট এড়াতে বিকল্প রুটে পণ্য পাঠানোর কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ছেচল্লিশ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডে মাল্টিপারপাস শেড হল 46 এর উদ্বোধন করলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। সকালে শেডটির উদ্বোধন করেন তিনি। সেনাপ্রধান বলেন, বাংলাদেশের অগ্রগতির পাশাপাশি সেনাবাহিনীর অগ্রগতি হয়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় হল 46 নির্মাণ উদ্বোধনী অনুষ্ঠানের সঠিক ব্যবহার নিশ্চিতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন তিনি। এর আগে শেডের ফলক উন্মোচন করেন সেনাপ্রধান। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার সৌদি প্রেস এজেন্সির বরাতে এই তথ্য জানিয়েছে আরব নিউজ। বৈঠকে সৌদি আরব এবং ইউক্রেনের মধ্যে সম্পর্ক পর্যালোচনা এবং ইউক্রেন রাশিয়া সংকটের বিষয়ে আলোচনা করেন দুই দেশের নেতারা। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান রাশিয়া ইউক্রেন সংকট সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সমর্থন আদায়ে সৌদির আগ্রহ এবং সমর্থন নিশ্চিত করেছেন। এ সংকটের ফলে মানবিক বিপর্যয় প্রশমিত করার উপায় নিয়ে আলোচনা করেন দুই দেশের নেতারা। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 9 জন নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছেন অন্তত 29 জন। ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহে এই হামলা চালায় রাশিয়া। ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছে জরুরি সেবা, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা। ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে সার্চ ডগ। হামলার পর ওই এলাকায় আগুন নেভাতে দেখা গেছে দমকল বাহিনীর কর্মীদের। এদিকে নিহতদের স্বজন ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলেনস্কি। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।